বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে 4th পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক প্র্যাকটিস করব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের এই প্রশ্নগুলো ডাব্লিউবিপি এসআই এবং মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। চলো আজকের সেশন শুরু করা যাক। তোমরা জানো প্রশ্ন হবে ইংরাজিতে, তোমরা এর উত্তর পুরোটাই ইংরাজিতে অথবা পুরোটাই বাংলায় করতে পারো। কোনো একটা প্রশ্ন ইংরাজিতে, কোনো একটা প্রশ্নের উত্তর বাংলায়, এইভাবে করা যাবে না। পিএসসির মেন পরীক্ষায় প্রশ্ন ইংরেজিতে থাকবে, উত্তর বাংলাতে দিতে পারবে, কিন্তু দিলে পুরোটাই বাংলায় দেবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করছো যে ফিগারগুলো যেমন 10,000 এগুলোকে বাংলায় লিখতে হবে না, 10,000 যেরকম ইংলিশে লেখো সেইভাবেই লিখবে, কিন্তু ভাষাটা বাংলায় হবে। বোঝা গেছে? চলো প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য নাম্বার নিয়ারেস্ট টু 10,000 with which when 29 is added the sum is divisible by 60। কি বলেছে? 10,000-এর কাছের কোন সংখ্যা সঙ্গে যখন 29 যোগ করা হয় সেটা 60 দিয়ে বিভাজ্য হবে। 10,000-এর কাছে কোন সংখ্যার সঙ্গে 29 যোগ করলে সেই সংখ্যাটা, অর্থাৎ যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 60 দিয়ে বিভাজ্য হবে। দেখো 60 দিয়ে বিভাজ্যের প্রশ্ন করেছে 10,000-এর পাশের সংখ্যা। আমরা দেখব যে 60 দিয়ে বিভাজ্য 10,000-এর পাশাপাশি সংখ্যা কোনটা আছে সেটা দেখার জন্য কি করতে হবে, 60 দিয়ে 10,000-কে ভাগ করতে হবে। আমি 60 দিয়ে 10,000-কে ভাগ করব। আমি দেখাচ্ছি ঠিক যেভাবে তোমরা খাতায় অঙ্কটা করবে মেন পরীক্ষাতে, ঠিক সেইভাবে। প্রথমেই তোমাদের 60 দিয়ে 10,000-কে ভাগ করতে হবে। প্রথমেই বলে নিই হাতের লেখা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর এই জেল পেন, আমি ভাগ করছি। দেখো এখানে ভাগশেষ 40 থেকে গেল। তাহলে 10,000-এর পাশাপাশি সংখ্যা দুভাবে করতে পারি। একটা হচ্ছে 10,000 থেকে যদি 40 বাদ দাও সেটাও 10,000-এর পাশাপাশি সংখ্যা হবে, যেটা 60 দিয়ে বিভাজ্য হবে। আর একটা কী হয় দেখো, আমি লেখাটা এর পরে তোমরা খাতায় নিচে লিখবে, যেহেতু আমার এখানে স্কোপ খুব কম তাই আমি এর পরে এইখানটা করে দেখাচ্ছি। এরপরে তোমরা পরীক্ষার সময় খাতায় নিচে করবে। তাহলে আমরা লিখব যে লেখাটা যে সমস্যা আমাদের সেটা একটু দেখো। 10,000-এর কাছাকাছি দুটো সংখ্যা পাওয়া যাবে যা 60 দিয়ে বিভাজ্য হয়, সেগুলো হলো, তোমাকে বলেছে কাছাকাছি সংখ্যা, কিন্তু কাছাকাছি সংখ্যা দুটো আছে, কোনটা নেবে সেটা তোমাকে কিন্তু লিখতে হবে। 10,000-এর কাছাকাছি দুটো সংখ্যা যা 60 দিয়ে বিভাজ্য সেগুলো হলো, একটা হচ্ছে যেটা ভাগশেষ পড়ে থাকছে সেটা যদি প্রথমেই কমিয়ে দাও, অর্থাৎ 10,000 থেকে 40 বিয়োগ করে দাও, এটা হবে প্রথম সংখ্যা। একটা সংখ্যা যেটা 10,000-এর কাছাকাছি, 10,000 থেকে 40 বাদ দিলে 9,960। এবং আর একটা সংখ্যা কী হবে, 10,000-এর থেকে যেহেতু এটা কম হয়েছে, আর একটা হবে 10,000-এর থেকে বেশি, যেটা 10,000-এর পাশাপাশি সংখ্যা। বুঝতে পারছো? 10,000-এর পাশাপাশি সংখ্যা দুটো আছে, একটা 10,000-এর থেকে কম, আর একটা 10,000-এর থেকে বেশি। যখন আমি কম করব তখন মাইনাস করব এই ভাগশেষটা, যখন 10,000-এর থেকে বেশি সংখ্যা বলবো তখন 10,000 প্লাস লিখে এই যে সংখ্যা দুটো আছে এদেরকে বিয়োগ করব, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করছি আর যেটা ভাগশেষ বেরিয়েছে। এখান থেকে 60 মাইনাস 40 20 আসবে, 10,000-এর সঙ্গে 20 যোগ করলে 10,020। তোমরা এটাকে একটা লাইন পরপর লিখতে লিখতে যাবে। বোঝা গেছে? তাহলে 10,000-এর কাছাকাছি দুটো সংখ্যা যা 60 দিয়ে বিভাজ্য সেটা হচ্ছে, একটা 10,000 থেকে কম করলে এটা মাইনাস করব, আর একটা হবে 10,000 থেকে বেশি করার সময় 10,000-এর সঙ্গে প্লাস করতে হবে, প্লাস কোনটা করবে এই দুটোর বিয়োগফল। এবারে দেখো, এবার আমরা দেখলাম যে দুটো সংখ্যা পাশাপাশি আছে, কিন্তু 10,000-এর নিয়ারেস্ট কোনটা, অর্থাৎ সবচেয়ে কাছের সংখ্যা।
আমি এখানে লিখব যেহেতু উপরিলিখিত সংখ্যা দুটির মধ্যে উপরিলিখিত সংখ্যা দুটির মধ্যে 10,020 10,000-এর পাশাপাশি 10,000-এর সবথেকে কাছের সংখ্যা কেন এটা লিখতে গেলাম 10,000-এর সবথেকে কাছের সংখ্যা, অন্যটা লিখলাম না কেন? এটা তোমাকে রাফে একটু দেখে নিতে হবে, এটা এখানে লেখার দরকার নেই। আমি শুধু লিখব যে উপরিলিখিত সংখ্যা দুটির মধ্যে 10,020 10,000-এর সবথেকে কাছের সংখ্যা। কেন? দেখো 10,020 থেকে 10,000 বিয়োগ করো, কত গ্যাপ হচ্ছে 20। আর একটা সংখ্যা 10,000 থেকে 9,960 বিয়োগ করো, গ্যাপ কতটা 40। যেখানে গ্যাপটা কম হবে সে হবে সবথেকে কাছের। বোঝা গেছে? গ্যাপ কম মানে হচ্ছে 10,020 থেকে 10,000 বাদ দেবো, গ্যাপ হচ্ছে 20, এবং 10,000 আর 9,960 বিয়োগ করব, গ্যাপ হচ্ছে 40। যে গ্যাপটা কম হবে সেটা হবে তোমার সবথেকে কাছাকাছি সংখ্যা। যেহেতু 10,020 আর 10,000-এর মধ্যে গ্যাপ সবথেকে কম, তাই 10,020 হবে 10,000-এর সবথেকে কাছের সংখ্যা। এবার আমাকে বলো, এই যে 10,020 যেটা ছিল সেটা ছিল 60 দিয়ে বিভাজ্য সংখ্যা। কেন? আমি প্রথমেই যেটা বার করেছি 10,000-এর কাছাকাছি দুটো সংখ্যা যা 60 দিয়ে বিভাজ্য, সেগুলো হচ্ছে 9,960 অথবা 10,020। আমি দেখলাম যে 10,020 যেটা আমি সব থেকে কাছের সংখ্যা নিচ্ছি সেটা তাহলে 60 দিয়ে বিভাজ্য, কেন আমি প্রথমেই লিখেছি। কিন্তু প্রশ্নে বলেছে 60 দিয়ে বিভাজ্য 10,000-এর পাশাপাশি সংখ্যা তখনই আসবে যখন 29 যোগ করা হবে। তার মানে এই যে সংখ্যাটা 10,020 যেটা 60 দিয়ে বিভাজ্য, সেটা 29 যোগ করার পরে হতে হবে। তাহলে 29 যোগ করার পরে যদি 10,020 হয় তাহলে মূল সংখ্যাটা কত হবে? অবশ্যই 10,020 থেকে 29 কম হবে। বোঝা গেছে? 29 যোগ করে তোমাকে 10,020 আনতে হচ্ছে, তাই সবচেয়ে কাছের সংখ্যা থেকে 29 তুমি বাদ দেবে। তাহলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার সঙ্গে 29 যোগ করে তবে 10,020 এসছিল। বোঝা গেছে? তাহলে তোমাকে উত্তর লিখতে হবে, অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 10,020 বিভাজ্য 60 দিয়ে, এটা তো আসতে হবে, কিন্তু এটা 29 যোগ করে এসছে বলে তাই 29 বিয়োগ করো, তাহলে নির্ণেয় সংখ্যা হবে 9,991। বোঝা গেছে? এটা তোমার উত্তর। পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে two trains start at the same time, one from A to B and another from B to A. If they arrive at B and A respectively 3 hours and 12 hours after they passed each other, find the ratio between their speeds. কি বলেছে? দুটো ট্রেন, একটা A থেকে এবং একটা B থেকে যাচ্ছে। A থেকে একটা ট্রেন B এর দিকে যাচ্ছে এবং আর একটা ট্রেন B থেকে A এর দিকে আসছে। যদি তারা মিলিত হওয়ার পরে যথাক্রমে বি এবং এতে 3 ঘন্টা এবং 12 ঘন্টায় পৌঁছায়, তাহলে ট্রেন দুটোর গতিবেগের অনুপাত কত হবে? দেখো, তুমি পারলে রাফে একটা আঁকা আঁকতেই পারো বা এটাকে দেখাতেই পারো সুবিধের জন্য, যে এরকম একটা আঁকা আঁকলে যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ থেকে একটা ট্রেন বি এর দিকে যাচ্ছে এবং বি থেকে একটা ট্রেন এ এর দিকে যাচ্ছে। এইখানে তারা মিলিত হলো, মিলিত হওয়ার পরে বি এবং এতে পৌঁছালো যথাক্রমে 3 ঘন্টা এবং 12 ঘন্টা। বিতে পৌঁছাচ্ছে মানে এইখান থেকে এই পর্যন্ত 3 ঘন্টায় গেল এইখানে মিলিত হওয়ার পরে। আর যে ট্রেনটা এদিকে আসছিল মিলিত হওয়ার পরে সেই ট্রেনটা 12 ঘন্টায় এই পর্যন্ত গেল। অর্থাৎ এই দূরত্ব যেতে 3 ঘন্টা লাগলো আর এই দূরত্ব যেতে 12 ঘন্টা লাগলো যে ট্রেনটা এদিকে আসছে তার। বোঝা গেছে? তোমাকে বলেছে ট্রেন দুটোর গতিবেগের অনুপাত কত। দেখো, ট্রেন দুটোর মানে কি? একটা ট্রেন বি এর দিকে যাচ্ছে আর একটা ট্রেন এ এর দিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে বিগামী ট্রেনের বেগ যা হবে আর এগামী ট্রেনের বেগ যা হবে তাদের রেশিও কত তোমাকে চেয়েছে। আমি কিভাবে লিখব? মনে করি বিগামী ট্রেনের গতিবেগ মানে বি এর দিকে যেটা যাচ্ছে সেই ট্রেনের বেগ সমান x কিমি পার ঘন্টা এবং এগামী ট্রেনের বেগ
সমান ওয়াই কিমি পার ঘন্টা। এই দিকে যে ট্রেনটা আসছে তার ওয়াই, আর ওই দিকে যে ট্রেনটা যাচ্ছে তার গতিবেগ হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা। মিলিত স্থান থেকে আমি তাহলে লিখব যে যেখানটা করে মিলিত হলো, মিলিত স্থান থেকে বি এর দূরত্ব কত হবে? দেখো মিলিত স্থান এইটা, মিলিত স্থান থেকে বি এর দূরত্ব, অর্থাৎ আমি এইখান থেকে এইটার দূরত্ব চাইছি। এইখান থেকে এইটা 3 ঘন্টায় গেছে। কোন ট্রেনটা? যে ট্রেনটা বি এর দিকে যাচ্ছে। বি এর দিকে যে ট্রেনটা যাতে তার বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় এক্স কিমি যাচ্ছে। বি এর দিকে যে ট্রেনটা 3 ঘন্টায় গেছে সে তাহলে কতটা যাবে? প্রতি ঘন্টায় যদি এক্স যায় 3 ঘন্টায় যাবে 3x, তাহলে আমি বলবো 3 ঘন্টায় যে দূরত্বটা গেছে সেটাই হবে মিলিত স্থান থেকে বি এর দূরত্ব, অর্থাৎ 3x কিলোমিটার। বোঝা গেছে? একই রকমভাবে লিখবে এর দূরত্ব, অর্থাৎ মিলিত স্থান থেকে এর দূরত্ব কত হবে? দেখো এর দিকে যে যাচ্ছে সেই ট্রেনটা হচ্ছে স্পিড হচ্ছে ওয়াই কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় এর দিকে যে ট্রেনটা যাচ্ছিল ওয়াই কিমি করে যাচ্ছে। 12 ঘন্টায় কতটা যাবে? 12y কিলোমিটার, অর্থাৎ এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 12y কিলোমিটার, যেটা আমি এখানে লিখব। বুঝেছ? এবারে দেখো তাহলে আমি দেখলাম 3 ঘন্টায় এইটা যাচ্ছে 3x, এই ডিস্টেন্সটা 3x, আমি এটা 12y লিখে রাখলাম। এই ডিস্টেন্সটা 3x আর এই ডিস্টেন্সটা 12y। এবারে দেখো এগামী যারা ট্রেনটা 3x কিলোমিটার যখন দূরত্ব অতিক্রম করছে, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে। দেখো আমি কি করলাম, এই জায়গাটা বলছি 3x কিলোমিটার ডিস্টেন্স আর এটা হচ্ছে 12y কিলোমিটার ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা, যে ট্রেনটা এদিক থেকে এদিকে আসছিল সে 3x কিলোমিটার আসার পরে এই ট্রেনটার সঙ্গে মিলিত হয়েছে। আবার এদিক থেকে যে ট্রেনটা এদিকে যাচ্ছিল সে এই 12y কিলোমিটার আসার পরে তবে এইখানে মিলিত হয়েছে বলতে পারি। আর একটা কথা দেখো, প্রশ্নে বলা ছিল 2 ট্রেন স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, একই সময় শুরু করেছে। মনে করো দুজনেই সকাল 7টার সময় শুরু করেছিল, যখন মিলিত হলো তখন মনে করো সকাল 10টা বাজে। আমি জাস্ট বলছি, মনে করো সকাল 10টার সময় মিলিত হলো, তাহলে দুজনেই 3 ঘন্টায় এই পর্যন্ত এলো, অর্থাৎ দুজনেরই এখানে মিলিত হতে একটা সমান পরিমাণ সময় লাগছে, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা যা খুশি হতে পারে। এই কনসেপ্টটা কিন্তু লাগবে। তাহলে আমরা এখন কি করব? আমি বলবো এর দিকে যে ট্রেনটা যাচ্ছে, এর দিকে যে ট্রেনটা যাচ্ছে খেয়াল রেখো তার বেগ কত। এর দিকে যে ট্রেনটা যাচ্ছে তার বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার ঘন্টা। আমি লিখব এগামী ট্রেনটির 3x কিলোমিটার। কেন? দেখো এর দিকে যেটা আসছে সে 3x কিলোমিটার এসছে, তবে গিয়ে মিলিত হয়েছে, তাই লিখছি এর দিকে যে ট্রেনটা যাচ্ছে তার 3x কিমি দূরত্ব যেতে সময় লাগবে, সময় লাগে কত ঘন্টা? দেখো এর দিকে যে ট্রেনটা যেতে তার বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় ওয়াই করে যাচ্ছে। তাহলে 3x যেতে কত লাগবে? 3x বাই ওয়াই ঘন্টা। ওয়াই কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/y ঘন্টা, এবং 3x যাবে 3x বাই ওয়াই, অথবা দূরত্ব বাই বেগ সমান সময়, এটা তোমরা জানো, সেই হিসেবে লিখে দিলে। দূরত্ব 3x, গতিবেগ হচ্ছে ওয়াই, তাহলে দূরত্ব বাই বেগ সমান হচ্ছে সময়, সেটা এখানে বসালাম। একই রকমভাবে বিগামী ট্রেনটা মানে কি? যে ট্রেনটা বি এর দিকে যাচ্ছে সে অরিজিনালি এইখান থেকে এই পর্যন্ত এসছে, মানে 12y কিলোমিটার এসছে। এই 12y কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে? আমি বলেছি দূরত্ব লিখব বাই স্পিড দেবো। দেখো বিগামী ট্রেনটির স্পিড কত? x কিলোমিটার পার ঘন্টা, তাই আমি এখানে স্পিডটা x বসালাম। তাহলে এগামী ট্রেনটার সময় লাগবে এইটা এবং বিগামী ট্রেনটার সময় লাগবে এইটা। এবার আমি যেমন তোমাকে কি বললাম যে তারা সবাই অর্থাৎ দুজনে একটা নির্দিষ্ট সময় শুরু করেছে এবং একটা নির্দিষ্ট সময় পরে মিলিত হয়েছে, তাই আমি এখানে লিখব যেহেতু তারা একই সময় যাত্রা শুরু করে, তাই মিলিত স্থানে পৌঁছাতে
এই অঙ্কটা কিন্তু অনেকবার এসছে এই টাইপের প্রশ্ন, সে নিয়ে এটাকে খুব ভালোভাবে করো। তাই মিলিত স্থানে পৌঁছাতে দুটি ট্রেনেরই সমান সময় লাগবে। কি বললাম, দুজনেই যেহেতু মনে করো 7টার সময় বেরিয়েছে, 10টার সময় মিলিত হয়েছে, তাহলে দুজনেরই 3 ঘন্টা লাগছে। আমি বলছি এ থেকে এগামী ট্রেনটার এইখানে আসতে 3x/y লেগেছে, আর বি এর দিকে যে যাচ্ছে তার লেগেছে এই সময়টা, কিন্তু দুজনেরই সমান সময় লাগবে। এই লাইনটা যেটা আমি লিখেছি, তার মানে আমি বলবো যে এই সময়টার এই সময়টা সমান, কেন ওরও যা সময় লেগেছে এইখানে পৌঁছাতে, এরও তাই লেগেছে সময়। তাহলে আমি বলবো যে 3x/y সমান 12y/x। অতএব 3x/y সমান 12y/x। 3 4 12 কাটো, এটা পরের লাইনে লিখবে, আমার এখানে জায়গা খুব শর্ট। তাহলে x²/y² সমান 4/1। অতএব x/y সমান √4/1 সমান 2/1। বোঝা গেছে, ক্রস গুণ করেছি করে 2/1 এসছে। এক্স কি, এক্স হচ্ছে বিগামী ট্রেনের বেগ, ওয়াই কি, ওয়াই হচ্ছে এগামী ট্রেনের বেগ, যেটা এখানে লিখেছিলাম। তাহলে আমি লিখব বিগামী ট্রেনের বেগ বাই এগামী ট্রেনের বেগ, অর্থাৎ বিগামী ট্রেনের বেগ এবং এগামী ট্রেনের বেগের অনুপাত 2:1। এটা উত্তরের লাইন। অর্থাৎ এখানে লিখে দাও বিগামী ট্রেনের বেগ ও এগামী ট্রেনের বেগের অনুপাত 2:1। এটা তোমাদের উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, অঙ্কের ভয়ভীতি দূর করার জন্য শুধুমাত্র তোমাদের জন্যই এবং বর্তমান পরিস্থিতিতে এই ডেসক্রিপটিভ ম্যাথের বইয়ের অভাব পূরণ করার লক্ষ্যে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ওপর আমি একটা ই-বুক তৈরি করেছি। পিএসসির বিভিন্ন পরীক্ষা, যেমন WBCS মেন পরীক্ষা, তোমরা জানো 2013 পর্যন্ত WBCS মেন পরীক্ষার ডেসক্রিপটিভ হতো, অর্থাৎ অঙ্ক তোমাদের যেভাবে আমি করে দেখাচ্ছি সেভাবে করে দেখাতে হতো। মিসলেনিয়াস মেনেও তাই হয়, ক্লার্কশিপ মেনেতেও তাই। ক্লার্কশিপ মেন 2007 পর্যন্ত যদি প্রশ্ন দেখো সেখানেও দেখবে তোমাদের ডেসক্রিপটিভ অর্থাৎ এইভাবে করে দেখাতে হতো। এই 3টে পরীক্ষা যেগুলো আমি বললাম, পিএসসির WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেনের যে সমস্ত প্রশ্নগুলো এসছিল, যেগুলো রিপিট হয়েছে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, দিয়ে যে সমস্ত অঙ্ক এসছিল শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের যথাযথভাবে সমাধান পাবে এই বইতে। তোমরা অবজেক্টিভ প্রশ্ন করে যেটা সমস্যা হয় কি, ডেসক্রিপটিভ কীভাবে করতে হবে পরীক্ষায়, সেটা কিন্তু সমস্যা। আমাকে বহুদিন থেকেই কমেন্টসে আসছিল যে ডেসক্রিপটিভ ম্যাথ আনতে। আমি অনেক দিন থেকে এটা করেছি, কেন কাজের ফাঁকে যেটুকুনি সময় পাওয়া যায় সেখান থেকে এই বই তৈরি। এই বইতে 1.30 MBর এই বইতে মোট পাতার সংখ্যা 106। এখানে প্রশ্ন ইংরেজিতে যেভাবে তুমি দেখতে পাচ্ছ সেইভাবেই প্রশ্ন দেওয়া আছে এবং সমাধান পুরোপুরি বাংলায় করে দেওয়া আছে যেভাবে আমি এখানে করছি। মোট 250টা প্রশ্ন আছে, তার মধ্যে 200টা আমি সম্পূর্ণ সমাধান করেছি এবং 50টা একটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, এগুলো করো। প্র্যাকটিস সেটের সমাধান আমি করে দেবো, কিন্তু কিছুদিন পরে তোমরা আগে এটা সমাধান নিজেরা করো তারপর। অর্থাৎ তোমরা বইটা দেখবে কিভাবে লিখতে হয়, স্টেপ জাম্প কতটুকু করতে হয়, সেগুলো সম্পূর্ণ তোমরা এখানে বিবরণ পাবে। প্রয়োজন মনে করলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ভিজিট করতে পারো, ভিজিট করে বইটা তোমরা পারচেস করতে পারো। পরের প্রশ্ন। 3 প্রশ্নে দিয়েছে, ইন অ্যান ইলেকশন 30% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, 2% ভোটস কাস্ট ওয়াজ ক্যান্সেলড, সিকিউরিং 41% of valid votes, A defeated B by a margin of 686 votes. Find the total number of voters if votes polled in favor of C were 13,034. তার মানে এখানে 3জন প্রার্থী আছেন, A, B এবং C। এই ভোট, যে ভোটে এই 3জন দাঁড়িয়েছেন সেখানে 30% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, অর্থাৎ যতজন ভোটার লিস্টে নাম আছে তার 30% ভোট দেননি। বাকি যতজন ভোট দিলেন
তাদের মধ্যে আবার 2% ভোট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার পরে যে ভোটটা থাকলো তার 41% ভোট পেয়ে এ বিকে পরাজিত করলো 686 ভোটে। মানে এই ভোটে এ জিতেছে, বি হেরেছে। এ আর বি এর মধ্যে ভোটের পার্থক্য 686। এই ভোটে সি 13,034 ভোট পেয়েছে। তার মানে এর পাওয়া ভোট, বি এর পাওয়া ভোট এবং সি এর পাওয়া ভোট মিলিয়ে মোট ভ্যালিড ভোট যেটা এখানে বলা হয়েছে। কেন ভ্যালিড ভোটের মধ্যে এ একটা পাবে, বি একটা পোর্শন পাবে। এ আর বি এর মধ্যে ভোটের পার্থক্য 686 এবং সি পাবে 13,034। এই তিনজনের টোটাল ভোট হবে কিন্তু ভ্যালিড ভোট। বোঝা গেছে? তোমাকে ভ্যালিড ভোট চাইনি, বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স, অর্থাৎ ভোটার লিস্টে কতজনের নাম আছে। বোঝা গেছে? দেখো অঙ্কটাকে মনে করিনি, কেন দেখে এইখানে যে কথাগুলো দিয়েছে ভ্যালিড ভোটের রেসপেক্টে পার্সেন্টেজ দিয়েছে। আমি যদি মোট ভোটার সংখ্যা এক্স জন ধরি তাহলে কিন্তু ক্যালকুলেশানটা একটু জটিল হবে। যেহেতু এখানে দিয়েছে ভ্যালিড ভোটের 41% এ পেয়েছে, তার মানে বি বা সি সবাই ভ্যালিড ভোটের রেসপেক্টে পেয়েছে। তাই প্রশ্নটা যখন পড়বে তখন দেখবে এখানে কি দেওয়া আছে। এখানে যেহেতু ভ্যালিড ভোটের রেসপেক্টে দিয়েছে তাই ভ্যালিড ভোটটাকে তুমি এক্স ধরো। এখানে কিন্তু মোট ভোটার সংখ্যা এক্স ধরো না, তাহলে ক্যালকুলেশন একটু জটিল হবে, যেটা পরীক্ষার সময় কিন্তু সময় নষ্ট করে দেবে। আমরা লিখব যে মনে করি মোট বৈধ ভোটের সংখ্যা, যেটা ভ্যালিড ভোট, মনে করি বৈধ ভোটের সংখ্যা এক্স। এবার আমরা তাহলে বলতে পারি মোট ভোটার সংখ্যা কত। অতএব মোট ভোটার সংখ্যা এটা ভালো করে দেখো। দেখো ভ্যালিড ভোট কখন এসছে? 2% ভোটটা ক্যান্সেল হওয়ার পরে ভ্যালিড ভোট এসছে, ঠিক তো? আমি বলছি ভ্যালিড ভোট এক্স। এবার মোট ভোটার সংখ্যা চাইছি। 2% ক্যান্সেল হওয়ার পরে ভ্যালিড ভোট এসছে। 2% ক্যান্সেল মানে কি? 100 থেকে 2 ক্যান্সেল করো কত হয়? 98। তাহলে মূল ভোটার 100 ছিল, তার মধ্যে 98 হচ্ছে ভ্যালিড। আমি যাচ্ছি কোথায়? আমি মোট ভোটার সংখ্যায় যাচ্ছি। মোট ভোটার সংখ্যা অবশ্যই বেশি ছিল। 2% ক্যান্সেল হয়েছে, একটা ফিগার 100 থাকবে, আর 2% ক্যান্সেল মানে 100 থেকে 2 বাদ দিলে 98। আমি কোথায় যেতে চাইছি? আমি মোট ভোটার সংখ্যায় যেতে চাইছি, যেটা কিন্তু বৈধ ভোটের থেকে বেশি। যেহেতু আমি বেশি বললাম তাই 100 আর 98-এর মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেটা উপরে লিখলাম, আর যেটা ছোট হবে সেটা নিচেই লিখলাম। এটা কি এলো? এটা এলো বৈধ ভোটের সংখ্যা থেকে যখন 2% ক্যান্সেল হয়েছিল তখন। কিন্তু 2% ক্যান্সেল হওয়ার পরে তার আগে ছিল 30% ভোটার ভোট দেয়নি, অর্থাৎ 100 যদি ভোটার হয় 30 ভোট দেয়নি, অর্থাৎ 70 জন ভোট দিয়েছিল। আমি দুটো ফিগার পেলাম, একটা 100 একটা 70। আমি কোথায় যেতে চাইছি? মোট ভোটার সংখ্যা, যেটা কিন্তু বেশি ছিল। সবসময় মোট ভোটার সংখ্যা বেশি, যাই বেশি বললাম এদের মধ্যে বেশি ফিগারটা উপরে লেখো আর কম ফিগারটাকে নিচে লেখো। বোঝা গেছে? তাহলে তুমি এইটাকে কাটতে পারো। 5 দুগুণে 10, 49, অর্থাৎ 500x বাই 343। তাহলে মোট ভোটার সংখ্যা 500x বাই 343 জন। তাহলে আমাকে মোট ভোটার সংখ্যা চেয়েছে, অর্থাৎ এক্সের ভ্যালু যখন আমি বার করতে পারবো তখন এক্সের মানটা এখানে বসিয়ে দিয়ে আমি বলবো মোট ভোটার সংখ্যা এইটা। এটা আমার উত্তরের লাইন হবে। বোঝা গেছে? এবারে দেখো, এবারে আমরা প্রশ্নানুসারে ডাইরেক্ট লিখব। কি বলেছে এখানে আমরা লিখে দেব। বলেছে 41% অফ ভ্যালিড ভোট পেয়েছে এ। ভ্যালিড ভোট মানে বৈধ ভোট। বৈধ ভোট এক্স, তার 41% মানে 41x বাই 100, তাই না? বৈধ ভোটের 41% মানে 41/100, আর এক্স দিয়ে গুণ করো, কেন এটা বৈধ ভোট। এইটা এ পেয়েছে, খেয়াল রাখো এ পেল। প্লাস বি কতটা পাবে? বি পেয়েছে এ যে ভোটটা পেয়েছে, কোনটা পেয়েছে? এইটা, তার থেকে 686 কম, এটা পাবে বি। কেন? দেখো এ বিকে 686 ভোটে হারিয়েছে, মানে এ যে ভোটটা পাবে বি তার থেকে 686 কম পাবে, এটা বি পেল। আর সি কত ভোট পেয়েছে? সি পেয়েছে 13,034। তাহলে এ বি এবং সি যে ভোটটা টোটাল পেল সেটাই কিন্তু বৈধ ভোট, মোট ভোটার না। কেন? ভোটটা সবসময় ক্যালকুলেশন হয়েছে বৈধ ভোটের ওপর। বৈধ ভোট মোট কত? এক্স।
বোঝা গেছে? এটাকে তোমাকে সমাধান করতে হবে। দেখো 41x প্লাস 100, 41x/100 এই দুটোকে যোগ করলে 41 দোকানে 82x/100। তুমি এই স্টেপটা করতেই পারো, এটাকে স্টেপ জাম্প বলবো না। বোঝা গেছে? 82x/100 প্লাস 13,034 থেকে 686 বাদ দাও, 1 2 3 4 8 সমান ওই দিকে আছে এক্স। এবার এক্সের দিকে এটা যদি নিয়ে যাই, এক্সের দিকে এইটাকে নিয়ে যাচ্ছি, আমি এইভাবে লিখছি, এক্সের দিকে নিয়ে এলাম 82x/100 সমান এটা থাকছে 1 2 3 4 8। বোঝা গেছে? 100x থেকে 82x বাদ দিলে 18x/100 সমান 1 2 3 4 8। 18 দিয়ে এটাকে কাটবে, এটা হচ্ছে 686, অতএব এক্সের ভ্যালু হবে 686, গায়ে দুটো শূন্য। এই এক্সের ভ্যালুটা আমি কোথায় বসাবো? মোট ভোটার সংখ্যা যেটা প্রশ্নে চেয়েছে। অতএব আমি ডাইরেক্ট লিখব যে মোট ভোটারের সংখ্যা সমান 500/343 গুণিতক এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 686, দুটো শূন্য, এটা দিয়ে কাটো 200, তাহলে 5 দুগুণে 10, তার পিছনে 4টে শূন্য, অর্থাৎ মোট ভোটার সংখ্যা হচ্ছে 1 লক্ষ। তুমি এইভাবেও লিখতে পারো 1 লক্ষ জন। বোঝা গেছে? পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে এ ম্যান সোল্ড এ টেপ রেকর্ডার অ্যাট এ লস অফ 5%. If cost price is 25% less and selling price is ₹210 more, he would get a profit of 36%. Find the cost price of the tape recorder. একজন ভদ্রলোক 5% ক্ষতিতে একটা টেপ রেকর্ডার বিক্রি করেছেন। যদি টেপ রেকর্ডারের ক্রয় মূল্য 25% কম হতো এবং বিক্রয় মূল্য 210 টাকা বেশি হতো, তাহলে তার 36% লাভ হতো। টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য কত, এটা চেয়েছে। দেখো, যদি ইবুক, যেটা আমি কিছুক্ষণ আগে কথা বললাম, সেই ইবুকটা যদি দেখো, আমি পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্কই শুধু এক্স ধরার বদলে 100x ধরেছি। 100x কেন? যদি কোনো পার্সেন্টেজ ফিগার আসে তাহলে এই 100টা কেটে যাবে, আমার ক্যালকুলেশনের সুবিধে হবে। শুধু এক্স ধরলে ভগ্নাংশ থেকে যাওয়ার একটা চান্স থাকে। তাই চেষ্টা করবে খুব ভালো করে প্র্যাকটিস করতে। ওখানে যে 200 পিস প্রশ্ন করে দেওয়া আছে, যদি সম্ভব হয়, আমি আবার বলছি, যদি সম্ভব হয় তোমরা জিনিসটাকে নিতে পারো, নিয়ে তোমরা দেখতে পারো। নাহলে তোমাদের কাছে যে স্টাডি মেটেরিয়াল আছে ক্লাস 9-10 বই, সেটাকেই করো, কোনো দরকার নেই এই বইটাকে নেয়ার। বুঝেছো? আমি এখানে টেপ রেকর্ডারটার ক্রয় মূল্য শুধু এক্স না ধরে 100x ধরব। আমি লিখছি, মনে করি টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য 100x টাকা। এবার 5% ক্ষতিতে বিক্রি করেছে। 5% ক্ষতিতে টেপ রেকর্ডারটির বিক্রয় মূল্য, 5% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য ছিল 100x। 5% ক্ষতি মানে কি? 100 মেন ফিগার, 5 ক্ষতি মানে 100 থেকে 5 বাদ দাও, কত হলো? 95। এবারে আমি বলবো যে আমার দুটো ফিগার পেলাম, একটা 100 আর একটা 95। আমি যে বিক্রি করছি সেটা কমে বিক্রি করছি না বেশিতে বিক্রি করছি? যেহেতু লস হয়েছে তাহলে আমি কমে বিক্রি করছি। তাই ওই 100 আর 95 যে দুটো ফিগার পাওয়া গেল, যা আমি কমে বিক্রি করছি, ওদের মধ্যে কম ফিগারটা উপরে বসবে আর বড় ফিগারটা নিচে বসবে। তাহলে বিক্রয় মূল্য 95x টাকা। বোঝা গেছে? এবারে দেখো, বলেছে যদি 25% কস্ট প্রাইস কম হতো, আমি এখানে লিখব যে যেহেতু তোমার 25% কস্ট প্রাইস কম, আমি লিখব 25% কমে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 25% কম হতো, অর্থাৎ আমি বলছি 25% কমে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য। 25% কমাচ্ছে মানে কি? 100টা 25 কমাচ্ছে, অর্থাৎ 75-এ কিনছে, 75%-এ কিনছে। ক্রয় মূল্য ছিল 100x, সেখান থেকে 25% মানে 25 কমিয়ে দাও, 25 কমালে ক্রয় মূল্য কত হবে? 75x। বোঝা গেছে? দেখো ক্যালকুলেশনটা এখানে সুবিধে। 100x আছে, 25% কমাচ্ছ মানে 25/100 কমাচ্ছ, 100 কেটে গেলে 25x কমাচ্ছ,
100x ক্রয় মূল্য ছিল, 25x কমালে ক্রয় মূল্য কত হবে? 75x টাকা। 25% কমে ক্রয় মূল্য 75x টাকা, এবং তখন যখন বিক্রি করছে তখন লাভ হচ্ছে 36%। তাহলে আমি বলবো তখন 36% লাভে টেপ রেকর্ডারটির বিক্রয় মূল্য কত হবে? তখন যখন কিনেছে 75x টাকায় কিনেছে, 36% লাভ হচ্ছে। এই ক্যালকুলেশনটা বারবার বলছি, একটা ফিগার 100 থাকবে, 36% লাভ হচ্ছে মানে এর সঙ্গে আমি 36 যোগ করব, সেটা হবে 136। এই যে দুটো ফিগার পাওয়া গেল, এবার আমি দেখছি যে আমি কোথায় যেতে চাইছি। আমি লাভে বিক্রি করছি মানে আমি বেশি ফিগারে যেতে চাইছি। লাভ হওয়া মানে কি? বেশি দামে বিক্রি করব। তাই এদের মধ্যে বেশিটাকে উপরে বসাবে, কমটাকে নিচে বসাবে। বেশি বললাম বলে বেশিটা উপরে। এবার 25 দিয়ে যদি কাটো, এটা আসবে 4 আর এটা 34, তাহলে এটা আসবে 102x। বুঝে গেছে? তাহলে তখন বিক্রয় মূল্য হলো 102x। দেখো একটা বিক্রয় মূল্য এখানে পেলাম 102x, আর আগে বিক্রয় মূল্য ছিল 95x। বলেছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য টেপ রেকর্ডার। টেপ রেকর্ডারের ক্রয় মূল্য কত? টেপ রেকর্ডারের ক্রয় মূল্য মানে 100x এর ভ্যালু বার করতে হবে। এখানে যে ডাটা দিয়েছিল যে সেলিং প্রাইস ইজ 210 মোর, মানে যখন 25% লেসে কিনছে তখন সেলিং প্রাইসটা 210 বেশি হচ্ছে। সেলিং প্রাইস বাড়ছে কি মানে কি? আগে বিক্রয় মূল্য 95x ছিল, এখন বিক্রয় মূল্য 102x। বলছে সেলিং প্রাইসটা 210 বেড়েছে। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে সেলিং প্রাইস 210 বেড়েছে মানে কি? এখন সেলিং প্রাইস 102x, আগে সেলিং প্রাইস ছিল 95x, এই দুটো পার্থক্য 210। বা 102 থেকে 95 বাদ দিলে 7x এর ভ্যালু 210, অতএব x এর ভ্যালু 30। x এর ভ্যালু 30 এলো। তোমাকে কি চেয়েছে? টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য। আমি ধরেছি প্রথমে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য 100x টাকা, অতএব আমি লিখব অতএব টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য সমান 100 ইন্টু x এর ভ্যালু বেরিয়েছে 30 সমান 3000 টাকা। এটা উত্তর। পরের প্রশ্ন দেখো, বলেছে এ ম্যান হ্যাভিং বট অ্যান অ্যামাউন্ট অফ রাইস ফর ₹8,000 সেলস 1/4 অফ ইট অ্যাট এ লস অফ 5%. বাই হোয়াট রেট হি মাস্ট রেজ দ্য সেলিং প্রাইস ফর দ্য রিমেনিং টু হ্যাভ 10% প্রফিট অন হিজ আউটলে। অঙ্কটা করার সময় ম্যাক্সিমাম ছেলেপুলের কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা বোঝার অসুবিধে। আমি তোমাকে বলছি এই প্রশ্নটার ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু উত্তর করবে 15%, কিন্তু 15% উত্তর হবে না। কেন? আমি তোমাকে সেটা বলবো অঙ্কটা করাতে। আগে অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যায়। এক ভদ্রলোক 8,000 টাকায় চাল কিনেছে। এবার এর 8,000 টাকা দিয়ে চাল কিনেছে, তার 1/4 অংশ চাল 5% ক্ষতিতে বিক্রি করেছে। বাকি চালের বিক্রয় মূল্য কতটুকু বাড়াতে হবে যাতে করে ওভারঅল তার 10% প্রফিট হবে? কি বললাম? বাকি চালটুকুর বিক্রয় মূল্য কতটুকু বাড়াতে হবে। বাই হোয়াট রেট হি মাস্ট রেজ দ্য সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্যটুকু কতটুকু বাড়াতে হবে। মানে আগে একটা বিক্রয় মূল্য হয়েছে 5% ক্ষতিতে, এখন যে টাকাটায় বিক্রি করবে এই বিক্রয় মূল্যটুকু কতটুকু বাড়াতে হলো সেই পার্সেন্টেজটা চেয়েছে, যেটা ছেলেরা বুঝতে পারে না। বুঝেছ? আমি দেখাবো কোন জায়গায় সমস্যা হবে। এই অঙ্কটা খুব ভালোভাবে করো। দেখো এখানে যখন বলেছে 1/4 অফ ইট, অর্থাৎ যতটা চাল কিনেছে তার 1/4। 8,000 টাকার চাল কিনেছে মানে 2,000 টাকার আমি এই হিসেবে না বলে সুবিধে হয়, আমি যদি জানতাম যে 100 কেজি চাল কিনেছে তার 1/4 অংশ মানে 25 কেজি চাল লসে বিক্রি করেছে, তাহলে সুবিধে হতো। এই সুবিধের জন্য আমি ধরে নিচ্ছি যে প্রতি কেজি চালের দাম 100 টাকা। প্রতি কেজি চালের দাম 100 টাকা। এবার প্রতি কেজি চালের দাম 100 টাকা, তুমি 8,000 টাকায় চাল কিনেছো, তাহলে কত কেজি চাল কিনেছো? 8,000কে 100 দিয়ে ভাগ করব। মোট 8,000 টাকা কিনেছি, 1 কেজির দাম 100 টাকা, তাহলে 8,000কে 100 দিয়ে ভাগ করলে আমি কত কেজি চাল কিনেছি সেটা পেয়ে যাব। অথবা আমি এখানে লিখব মোট চালের পরিমাণ।
কি হবে 8,000 টাকায় চাল কিনেছি আর প্রতি কেজির দাম 100 টাকা করে আমি ধরেছি, অর্থাৎ মোট 80 কেজি চাল কিনেছে। এবারে ওরা কি বলছে যে ওভারঅল 10% প্রফিট করতে হবে। ওভারঅল 10% প্রফিট মানে কি, এই 80 কেজি চাল বিক্রি করতে হবে 10% প্রফিটে। তাহলে আমি এখানে লিখব প্রশ্নানুসারে 80 কেজি চালের বিক্রয় মূল্য, খুব গরম, অঙ্ক করা খুব মুশকিল হচ্ছে। 80 কেজি চালের বিক্রয় মূল্য সমান, দেখো কিনেছে 8,000 টাকায়। এবার 10% মোটের উপর 10% লাভ হয়েছে, একটা ফিগার 100, 10% লাভ মানে কি এর সঙ্গে 10 যোগ করো, দুটো ফিগার পেলাম 100 আর 110। যেহেতু তুমি লাভে বিক্রি করতে চাইছো তার মানে তুমি বেশিতে বিক্রি করতে চাইছো, তাই এদের মধ্যে বেশি ফিগারটাকে উপরে বসাবে, কমটাকে নিচে। তাহলে 8,800 টাকা 80 কেজি চালের বিক্রয় মূল্য হবে। এবার বলেছে 80 কেজি যে চাল আমি কিনেছি তার 1/4 অংশ 5% লসে বিক্রি করেছে। তাহলে আমি বলতে পারি 80 কেজির 1/4 অংশ অর্থাৎ 20 কেজি, তাই না? 1/4 দিয়ে 80কে গুণ করো, 20 কেজি চাল 5% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে আমি কি লিখব, অতএব 20 কেজি চালের বিক্রয় মূল্য কত হবে? 20 কেজি চালের বিক্রয় মূল্য, দেখো 20 কেজি চালের বিক্রয় মূল্য মানে কি, 20 কেজি চালের আগে ক্রয় মূল্য কত ছিল, তারপর আমি বিক্রয় মূল্য বার করব। 20 কেজি চালের প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হচ্ছে 100 টাকা। তাহলে 20 কেজি চাল 20 × 100 অর্থাৎ 2,000 টাকায় কিনেছে, 2,000 টাকায় কিনেছে। 20 কেজি চাল আছে, প্রতি কেজি চালের দাম 100 টাকা, তাহলে 2,000 টাকায় চাল কিনেছে। এবার এই চালটা 5% ক্ষতিতে বিক্রি করেছে। 5% ক্ষতি মানে কি, একটা ফিগার 100 থাকবে, 5% ক্ষতি মানে 100 থেকে 5 বাদ দেবো 95। এবার দুটো ফিগারের মধ্যে আমি কি দেখছি, 20 কেজি চাল বিক্রি করেছে লসে। লসে বিক্রি করা মানে কম দামে বিক্রি করবে, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে যাবে, বেশি ফিগারটা নিচে আসবে। অর্থাৎ এটা কত হচ্ছে 1900 টাকা। 20 কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে 1900 টাকা। তাহলে আমি এখান থেকে বলতে পারি 1 কেজি চালের বিক্রয় মূল্য কত, 1900কে 20 দিয়ে ভাগ, অর্থাৎ কিনা 0 বাদ গেলে 95 টাকা। কেন বিক্রয় মূল্য বার করলাম, প্রশ্নে বলেছিল বিক্রয় মূল্য কতটুকু বাড়াতে হবে, অর্থাৎ প্রথমে আমি 95 টাকায় বিক্রি করছিলাম, পরে কত বিক্রি করছি সেটাকে বার করব, তারপর এর ওপর পার্সেন্টেজ বার করব। এবার দেখো 20 কেজি চাল 95 টাকা প্রতি কেজিতে বিক্রি করেছে, তাহলে বাকি কত চাল থাকলো, মোট 80 কেজি চাল, তার মধ্যে 20 কেজি বিক্রি করে ফেলেছে, তাহলে বাকি 60 কেজি চালের বিক্রয় মূল্য কত হবে? মোট দেখো 8,800 টাকায় চাল বিক্রি করলে তবে ওভারঅল তার 10% প্রফিট হবে, প্রথমে বলা হয়েছিল। তাহলে 8,800 টাকায় মোট বিক্রি করতে হতো, তার মধ্যে 1900 টাকার মাত্র বিক্রি হয়েছে, তাহলে বাকি যে 6,900 টাকা থাকলো সেই 6,900 টাকায় 60 কেজি চাল যেটা পড়ে আছে সেটাকে বিক্রি করতে হবে। তাহলে আমি বলতে পারি বাকি 1 কেজি চালের বিক্রয় মূল্য হবে 6,900 ভাগ 60। 6,900কে 60 দিয়ে যদি ভাগ করো 115 টাকা, অর্থাৎ এটা হচ্ছে এখন বিক্রয় মূল্য। প্রশ্নে দিয়েছিল, খেয়াল করো, প্রশ্নে দিয়েছিল যে বাই হোয়াট রেট হি মাস্ট রেজ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইসটুকু কত শতাংশ বাড়াতে হবে। খেয়াল রেখো, এটা সেলিং প্রাইসটাকে কতটুকু বাড়াতে হবে। দেখো সেলিং প্রাইস যখন লসে বিক্রি করছিল তখন 95 টাকা করে সেলিং প্রাইস ছিল, এখন যখন ওভারঅল বিক্রি করছে তখন 115 টাকায় বিক্রি করছে। তাহলে আমি বলতে পারি যে বিক্রয় মূল্য বৃদ্ধি কত হচ্ছে প্রতি কেজিতে, বিক্রয় মূল্য বৃদ্ধি যেটা ওরা চেয়েছে সেটা হচ্ছে এখন 115 হচ্ছে আর আগে ছিল 95, অর্থাৎ কিনা 20 টাকা বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে। চেয়েছে বিক্রয় মূল্য বৃদ্ধির হার,
বৃদ্ধির হার মানে কি, প্রথমে যত ছিল তার উপরে কত বাড়লো ইন্টু 100, পার্সেন্টেজ চেয়েছে, এটাই চেয়েছে। বিক্রয় মূল্য কত শতাংশ বেড়েছে, আগে 95 ছিল, 95 বেড়েছে 20, 100 কত, বোঝা গেছে। 5 20 100, 5 19 95, 400/19 400/19 মানে 21.119%, এটা হবে উত্তর। বোঝা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।